আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের শরীরের এমন কিছু সমস্যা রয়েছে যেখানে সার্জারি বা অপারেশন বা শল্য চিকিৎসার প্রয়োজন হতেই পারে। আমাদের দেশে পুরুষ, মহিলা, শিশু বা বৃদ্ধ সকলেই একটি কমন রোগে আক্রান্ত হতে পারেন, যেটির নাম আমরা সকলেই জানি, হার্নিয়া। এই রোগে আক্রান্ত হলে অনেক সময়ে অপারেশনের প্রয়োজন হয়। আমরা আজকের অনুষ্ঠানে হার্নিয়ার কারণ, লক্ষণ, চিকিৎসা এবং আধুনিকতম চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ জামাল, এবং আমাদের সাথেও আরও উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক সার্জারি বিভাগ অধ্যাপক ডাক্তার সালমা সুলতানা। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই যেহেতু বলেছি হার্নিয়া নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন সহজ করে হার্নিয়া বিষয়টি আসলে কি, কেন হয়? হার্নিয়া ঠিক কেন হয়, কি কারণে হয়, এটা আসলে অনেকেরই বোধহয় ধারণার মধ্যে নেই আর কি। আমি খুব সহজ করে যদি বলি যে আমাদের শরীরের নানা অংশে যে মাংসপেশি এবং কোষকলার যে সুসমন্বিত একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে কোনো একটা ব্যত্যয় ঘটলে, কোনো একটা ডিফেক্ট ঘটলে, অথবা কোনো একটা, আমরা যদি বলি ওই কোনো একটা জায়গায় শিথিলতা দেখা দিলে সেটা কি হয়, সেই স্ট্রাকচারের অভ্যন্তরের যে খাদ্যনালী বা আমাদের অন্যান্য যে অর্গানগুলো সেগুলো বের হয়ে আসতে চায়। এই যে বের হয়ে আসতে চায়, এই বের হয়ে আসার প্রক্রিয়াটাকেই বলে আসলে হার্নিয়া। আচ্ছা, আপনি সুন্দর করে বলেছেন কি কারণে আসলে হার্নিয়া হতে পারে বা বিষয়টি আসলে কি। কাদের ক্ষেত্রে বেশি হয় ম্যাডাম? আমরা অনেক সময় শুনি যে পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, অনেক সময় শুনি মেয়েদের হয়, বা শিশুদের হয় কিনা, বৃদ্ধদের হয় কিনা, পুরো বিষয়টি একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। আসলে হার্নিয়া পুরুষ মহিলা সবার ক্ষেত্রে হতে পারে, এবং এমনও আছে হার্নিয়া জন্মগতভাবেও হতে পারে, যে একটা বাচ্চা যখন জন্ম নিল তখনও তার হার্নিয়া থাকতে পারে। যেটা বলছিলেন যে প্রফেসর জামাল, যে একটা ডিফেক্ট থাকে, উইকনেস থাকে, যে আমাদের যে কোষের একটা দুর্বল পয়েন্ট থাকে যেখান থেকে ভিতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসতে চায়। সুতরাং সব বয়সেই হতে পারে, তবে কিছু হার্নিয়া কিছু কারো কারো বেশি হয়। যেমন হার্নিয়া অনেক ধরনের আছে। পেটের মাংসপেশির মধ্যে থেকেই, আমাদের পেটের মধ্যেই অনেক ধরনের হার্নিয়া হয়। নাভি দিয়ে হতে পারে, বা রানের যে নিচের তলপেটের যে অংশটা আছে সেখান দিয়ে হতে পারে, অথবা অপারেশনের যে স্কার, কারো একটা অপারেশন হয়েছিল পেটে, সেই অপারেশনের যে সেলাইয়ের জায়গা সেখান দিয়ে হতে পারে। তো দেখা যায় যে ইনগুইনাল হার্নিয়া যেটা আমরা বলি, সেটা সাধারণত পুরুষদের বেশি হয়। ইনগুইনাল হার্নিয়া অ্যাজ এ হোল হার্নিয়ার মধ্যেই বেশি হয়, তবে পুরুষদের বেশি হয় মহিলাদের তুলনায়। হ্যাঁ, আবার দেখা যায় তলপেটে অপারেশন হলে যে ইনসিশনাল হার্নিয়া বলি, যে অপারেশনের জায়গা দিয়ে হার্নিয়া, অপারেশন পরবর্তী হার্নিয়া, সেটা দেখা যাচ্ছে মহিলাদের বেশি হয়, কারণ মহিলাদের তলপেটে ফ্যাট বেশি থাকে। দেখা যায় যে অপারেশন, যে কোনো অপারেশনের পরে বিশ্রামের যে বিষয়টা আছে, বা স্কারটা একটা ভালো স্কার হওয়ার বিষয়, সেটা হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়। আবার অনেকের যেমন কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, যেমন অনেকে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, শ্বাসকষ্টের রোগী থাকেন, হ্যাঁ, হাঁপানি রোগ থাকে, বা ক্রনিক কাশি, স্মোকিং করেন, তাদের ক্ষেত্রেও হার্নিয়া বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেটি আমরা কিছুটা আপনার কাছে শুনেছি। স্যারের কাছে আবারও একটু জানতে চাই, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা যে এই ধরনের মানুষদের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রে হার্নিয়া হওয়ার প্রবণতা বেশি? হার্নিয়ার অ্যাকচুয়ালি আমরা কারণটা জানি না এখনো। আচ্ছা, তবে মনে করা হয় যে কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য হয়তো তার হার্নিয়ার একটা প্রবণতা ছিল আগে থেকে। জি, এই রিস্ক ফ্যাক্টরের জন্য প্রবণতাটা বেড়ে যায় জি, যখন আসলে হার্নিয়া নিয়ে সে প্রেজেন্ট করে। জি, যেমন একটা লোকের হয়তো তার একটা স্বাভাবিক প্রবণতাই ছিল যে মাংসপেশিটা দুর্বল সারা শরীরেই, কিন্তু যখন সে স্মোকিং করে তখন কি হয়, স্মোকিংয়ের সাথে সাথে তার কাশির সাথে সাথে তার পেটের যে প্রেশার, সে প্রেশারটা বেড়ে যাওয়া, চাপটা বেড়ে যাওয়া, এবং সেই চাপটা তো কোনো একটা অংশ দিয়ে সেটা নিষ্কৃতি হবে, জি, সেই নিষ্কৃতির জায়গাটাই হচ্ছে আসলে হার্নিয়া। এটা একটা। আরেকটা হতে পারে যে অনেকে আছে এরকম যে তাদের কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, জি, এবং এই কোষ্ঠকাঠিন্য, আপনারা জানেন যে কোষ্ঠকাঠিন্যজনিত অনেক রোগ হয় কিন্তু, যেগুলো খাদ্যনালীর রোগ মেইনলি বলে। তো খাদ্যনালীর রোগের বাইরেও একটা অন্যতম কিন্তু রোগ হচ্ছে এই হার্নিয়া। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, দীর্ঘদিন থাকে, বারবার হয়, পুনঃ হয়, তাদের কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক একই রকমভাবে আরেকটা, যাদের এরকম প্রস্রাবের কোনো সমস্যা, বিশেষ করে প্রস্রাব করতে যে সে ঠিক পরিষ্কারভাবে প্রস্রাবটাকে শেষ করতে পারছে না, আটকে আছে, মনে হচ্ছে আরও করলে ভালো হতো, সে কী করবে, সে আসলে প্রস্রাবটা বের করার জন্য চাপ প্রয়োগ করবে।
তার মানে কি তার পেটের অভ্যন্তরে যে প্রেশারটা বেড়ে যাবে, জি সেই প্রেশার বেড়ে যাওয়ার জন্য কিন্তু হার্নিয়া হতে পারে। জি স্যার, আপনার কাছে আমরা কারণগুলো শুনলাম বা কাদের ক্ষেত্রে আসলে হার্নিয়া হওয়ার প্রবণতা বেশি সেটি আপনি উল্লেখ করেছেন। কিভাবে লক্ষণগুলো প্রকাশ পায় ম্যাডাম? অর্থাৎ একজন মানুষের হার্নিয়া হচ্ছে বা ধীরে ধীরে তিনি হার্নিয়ার শেষ স্তরের দিকে চলে যাচ্ছেন, তিনি বুঝবেন কি করে আসলে? রোগী নিজেই বুঝেন যে শরীরের কোনো একটা জায়গায় ফুলে উঠছে জি এবং দেখা যাবে যে যখন উনি হাঁটাচলা করছেন বা ওই যে ওয়েট লিফটিং করছেন জি। বা কাশি দিচ্ছেন, তখন ওই যে একটা জায়গা ফুলে উঠছে। জি। আবার দেখা যায় উনি যখন শুয়ে থাকছেন, ফুলাটা কমে কমে যাচ্ছে যাচ্ছে। অথবা ফুলাটা আর থাকছে না। আচ্ছা। এটাই প্রধানত হার্নিয়ার প্রথম লক্ষণ, যে রিডিউসেবল, যে এটা বেরিয়ে আসে যখন পেটের প্রেশারটা বাড়ছে, আবার যখন প্রেশারটা কমছে বা শুয়ে যাচ্ছে, গ্র্যাভিটির কারণে, জি। অভিকর্ষের কারণে এটা দেখা যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, আনকমপ্লিকেটেড। জি। যে কোনো হার্নিয়াই এভাবেই শুরু হয়। তো সাধারণত রুগীরা বেশিরভাগ ক্ষেত্রেই একটা ফুলা আছে যেটা বেরিয়ে আসছে বা অপারেশনের জায়গা ফুলে উঠছে, এই ধরনের কমপ্লেইন নিয়ে আসে। তাহলে তো স্যার নিশ্চয়ই প্রথম অবস্থাতেই হার্নিয়া যদি চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়, সেটি চিকিৎসা করতেই নিশ্চয়ই ভালো হবে। এই বিষয়টি আপনি কিভাবে বলবেন যে কিভাবে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা হয়? অর্থাৎ রোগীরাই কিভাবে বুঝবেন বা আপনারা চিকিৎসকের কাছে উনি কখন আসবেন? ধন্যবাদ। খুব মজার ব্যাপার হচ্ছে যে হার্নিয়া এমন একটা রোগ, এটা একমাত্র চিকিৎসা কিন্তু অপারেশন। জি। এর দ্বিতীয় অপারেশন ছাড়া অন্য কোনো অন্য চিকিৎসা কোনো নেই? অপশন নেই আসলে। ঔষধ খেয়ে ভালো হবার না, কোনো কোনো চান্স সুযোগই নেই। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আসলে একটা আবরণের যে একটা ডিফেক্ট বা উইকনেস, সেই উইকনেসটাকে তো আমাকে পোক্ত করতে হবে, শক্ত করতে হবে, যাতে সে বারবার ওখান দিয়ে যাতায়াত না করতে পারে, খাদ্যনালী হোক, চর্বি হোক বা অন্য কোনো অর্গান হোক। জি। কাজে সেটাকে তো রিপেয়ার করতে হবে, তাহলেই তো আসা যাওয়ার প্রক্রিয়াটা বন্ধ হবে, যেটা ওষুধের দ্বারা কখনোই সম্ভব না। জি। এই জন্য অপারেশন হচ্ছে একমাত্র ভরসা। তবে যেটা বললেন সেটা সঠিক। আসলে অনেক রুগী দেখা যায় যে হার্নিয়া আছে, সে জানে, সে রোগ নির্ণয় সে নিজেও করে ফেলেছে, জি। কিন্তু এই আজ করি কাল করি বলে আর ডাক্তারের কাছে যাওয়া হয় না। আর অপারেশন করতে সবাই তো কিছুটা হলে ভয় পায়, তাই না? স্বাভাবিক। যার যখন বেশি একটা অসুবিধাও করছে না, সামান্য একটু ব্যথা হয়তো হচ্ছে, কাজে সে কি করে, সে দিনের পর দিন ওটা নিয়ে আসলে একটা অভ্যস্ত জীবনযাপন করে। যে একটা পর্যায়ে যদি আটকিয়ে যায়, একটা পর্যায়ে যদি ওটা বের হওয়ার পরে আর ভিতরের দিকে না ঢুকে যায়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে খাদ্যনালী বা যে অংশটা আটকে গেল ওটা কিন্তু পচে যেতে পারে। ওটা পচে গেলে কিন্তু তখন একটা তার জীবন হানিকর একটা বিরাট একটা মানে প্রবলেম হয়ে যায় এবং তখন জরুরি অপারেশন করতে হয়। কাজে একমাত্র চিকিৎসা রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব সার্জনে শরণাপন্ন হওয়া। আপনার কাছে আমরা একটি তথ্য খুব ক্লিয়ারভাবে পেলাম, সেটি হচ্ছে যে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। কাজেই দেরি না করে যত দ্রুত সম্ভব সেটি চিকিৎসকের মাধ্যমে করা যায়। ম্যাডাম, আপনি একটু বলবেন যে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ অপারেশন, চিরাচরিত অপারেশন পদ্ধতি কীরকম এবং বর্তমানে আধুনিক বা অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসেবে আপনারা কিভাবে অপারেশন করছেন? যেটা হচ্ছে যে হার্নিয়া অপারেশনের চিরাচরিত পদ্ধতি হচ্ছে যখন আমরা ট্রেনি সার্জন ছিলাম বা আমরা যখন ছাত্র ছিলাম, জি। তখন দেখা যায় যে কেটে অপারেশন করা, যেটাকে বলে যে কনভেনশনাল। জি। যে আমাদের যে কোনো একটা জায়গায় হার্নিয়া হয়েছে, সেটা ইনগুইনাল হোক বা নাভিতে হোক বা অপারেশনের জায়গায় হোক, সেটা বাইরে থেকে চামড়াটা কেটে যে অংশটা দুর্বল আছে বা ছিদ্রটা আছে সেখান পর্যন্ত যে এটাকে সেলাই করে রিপেয়ার করে দেওয়া হচ্ছে এবং উপরে একটা মেশ বা মশারির নেটের মতো জালি বসিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ছিল চিরাচরিত পদ্ধতিতে কেটে অপারেশন করার। এখন যেটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং পৃথিবীব্যাপী এবং বাংলাদেশেও যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে পেট না কেটে শুধু কয়েকটা ছিদ্র করে আমাদের রুগীরা, আমরা সবাই জানি ল্যাপারোস্কোপি একটি পদ্ধতি আছে, ল্যাপারোস্কোপি পদ্ধতি, যেটাতে পেটের ভিতরে স্কোপ ঢুকিয়ে, ক্যামেরা ঢুকিয়ে খুব ছোট ছোট 2-3টা ছিদ্র করে এই অপারেশনটা একইভাবে করা যাচ্ছে। আচ্ছা। কিন্তু সেটাতে আউটকাম আরও ভালো হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু কাটাছেঁড়া নাই, সুতরাং ইনফেকশনের চান্সও অনেক কম, পেশেন্ট দ্রুত বাসায় চলে যেতে পারছেন, দ্রুত কাজে ফিরে যেতে পারছেন। তো রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এটাই যে ল্যাপারোস্কোপিক হার্নিওপ্লাস্টি, এটারও বিভিন্ন ধরন আছে, কিন্তু এই মিনিমাম অ্যাক্সেস সার্জারি বলতে যে কম কেটে অল্প ছিদ্র করে মিনিমাম ইন্টারভেনশন করে সার্জারি করা হচ্ছে, সেটাই আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আসলে আমরা সচরাচর খুব বেশি যে বিষয়টি শুনি সেটি হচ্ছে যে গল ব্লাডার বা পিত্তথলির অপারেশন এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা হয়, এটি সবাই আমরা জানি। কিন্তু হার্নিয়াও যে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায় সেটি স্পষ্টভাবে আপনার কাছে আমরা জানলাম এবং আমাদের দর্শকদের সেটাও বলে দিতে চাচ্ছিলাম। স্যার, এই বিষয়ে আপনি একটু বলবেন কি যে এই যে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আপনারা হার্নিয়া অপারেশন করছেন, তাতে পেশেন্টদের উপকারিতা কতটুকু বেশি বা এটা কতটুকু প্রচলিত হয়েছে আমাদের দেশে, এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন।
হার্নিয়া সার্জারি কিন্তু অত্যন্ত একটা মানে পুরনো সার্জারি, ওটা সার্জনরা একদম আদিকাল থেকে এই হার্নিয়ার অপারেশন করতেন। জি। এখন অলমোস্ট প্রতিটা অপারেশনই কিন্তু ল্যাপারোস্কোপির কোনো না কোনো রোল আছে। কাজে সেক্ষেত্রে শুধু গলব্লাডার, শুধু অ্যাপেন্ডিসাইটিস বা শুধুমাত্র জরায়ুজনিত যে সমস্ত রোগ ওগুলোই যে ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা করি তা না, এই হার্নিয়াতেও করি। এবং হার্নিয়াতে অনেকগুলো পদ্ধতি আছে ল্যাপারোস্কোপিক। একটা হচ্ছে যে আমরা নাভির উপরে ছোট্ট ছিদ্র করে আমরা পেটের ভিতরে না ঢুকেই আমরা কিন্তু মেশটা বসিয়ে দিয়ে করতে পারি। আবার আরেকটা প্রক্রিয়া আছে যে আমরা পেটের ভিতরে ঢুকে গলব্লাডারের মতো পুরো পেটটা দেখে তার খাদ্যনালী বা অন্যান্য ডিফেক্টগুলো দেখে ওইখানে মেশটা বসিয়ে দিতে পারি। আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক সার্জারি কিন্তু আমরা অফার করছি রোগীদের জন্য। অবশ্যই আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম যে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হার্নিয়া অপারেশন এখন হরহামেশাই করা হচ্ছে, এবং আপনারা যেটি বলছিলেন যে অপারেশনই একমাত্র চিকিৎসা, যেটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকল দর্শকের জন্য। এবং যদি কমপ্লিকেশন আমরা এড়াতে চাই বা জটিলতা এড়াতে চাই, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আসলে দেরি না করে, অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়াটাই শ্রেয়। আমরা হার্নিয়া সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে। যে গুরুত্বপূর্ণ সার্জিক্যাল প্রবলেমটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি তা হচ্ছে হার্নিয়া। স্যার, বিরতির পূর্বে আমরা হার্নিয়া সম্পর্কে প্রাথমিক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পেয়েছিলাম। অপারেশন করতে হবে সেটি আমরা জেনেছি। আসলে অপারেশনের পূর্ব প্রস্তুতি বা প্রিপারেশন একজন পেশেন্টের জন্য কিভাবে থাকতে হবে সেটা একটু বলবেন। এই একটি ব্যাপার, আসলে অপারেশনের পূর্ব প্রস্তুতি অন্য যে কোনো অপারেশনের মতোই, এখানে খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি যে বলেছিলাম প্রিডিসপোজিং কিছু ফ্যাক্টরের জন্য, এখন যে স্মোকিং করে, তো তাকে তো স্মোকিং মানে বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। সে যদি আবার এই অপারেশনও করলো, আবার স্মোকিংটা কন্টিনিউ করলো, তাহলে কিন্তু আসলে সে ঠিক রেজাল্টটা পাবে না ওইভাবে। আচ্ছা, কাজে এটা তার দিক থেকে একটা প্রস্তুতি, জি, রোগীর দিক থেকে একটা প্রস্তুতি। আরেক ধরনের প্রস্তুতি আছে, যেমন কোষ্ঠকাঠিন্য। আমরা কোষ্ঠকাঠিন্য তো আসলে নিজে কোনো রোগ না, এটা তো আসলে একটা অভ্যাসের ব্যাপার। সো সেটা যদি সে ঠিক করে নিয়ে আসতে পারে, সিমিলারলি সেও কিন্তু হার্নিয়ার পরবর্তীতে যে রেজাল্ট, অর্থাৎ এটা ফলাফলটা সে পূর্ণাঙ্গ ফলাফলটা ভোগ করবে। প্রস্রাবের সমস্যা একই রকম। সো এই জিনিসগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতির ব্যাপার। এছাড়া সাধারণত আমরা যেই ধরনের হার্নিয়ার অপারেশনগুলো বললাম, এই ধরনের হার্নিয়া অপারেশনে কিন্তু রোগীকে খুব বেশি হসপিটালে থাকতে হয় না। আচ্ছা, আমরা অনেক সময় পৃথিবীর অনেক উন্নত দেশে এগুলোকে আমরা বলি ডে কেস সার্জারি। ডে কেস সার্জারি মানে কি, রোগী না খেয়ে সকালবেলায় হাসপাতালে চলে আসলো, আমরা অপারেশনটা করে দিলাম আর্লি মর্নিংয়ে কোনো এক সময়, সন্ধ্যা পর্যন্ত সে থাকলো হাসপাতালে, আমরা একটু অবজার্ভ করলে সন্ধ্যার সময় যে বাড়ি যে ভাত খেয়ে ঘুমাতে পারবে। আচ্ছা, তো এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু আমরা এখন আমাদের প্রেক্ষাপটে আমাদের দেশে হয়তো রোগীকে আমরা ওভারনাইট রাখি, অর্থাৎ একদিন রেখে পরদিন সকালে ছুটিটা দেই, সেটাও একদিনের ব্যাপার। কাজেই তার যে একটা বিশাল প্রস্তুতি, তার যে অনেক দিনের ছুটি নেওয়া, বা তার যে একটা পরিবারের অন্য সদস্যদের ব্যবস্থা করে তারপর ভর্তি হওয়া, এই জিনিসগুলো আসলে এখন আর এতটা ব্যাপক প্রস্তুতির আসলে কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু এই প্রস্তুতিগুলো কিন্তু তাকে নিতে হবে, এবং এই জন্য ডাক্তারের সাথে এগুলি আসলে পূর্ব প্রস্তুতির মধ্যে পড়ছে। যে অন্যান্য রোগের বা কোমরবিডিটি যদি থাকে বা অন্যান্য রিস্ক ফ্যাক্টর যদি থাকে, সেগুলো কিছুটা কমিয়ে আনা, এবং এরকম করে চিন্তা করবার কোনো অবকাশ নেই যে হার্নিয়া খুব বড় ধরনের কোনো অপারেশন, যেটার জন্য আমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। অপারেশন আসলে আমরা ঠিক বড় বা ছোট কোনোটাই আমরা ওইভাবে মানে করি না। কেন করি না, আমরা বলিও না রোগীদেরকে, কারণ প্রতিটা অপারেশনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং রোগী যখন অপারেশন করেন, তখন ওই রোগীর জন্য ওই অপারেশনের যে বড় অপারেশন আর নাই কিছু। এবং আমরা বলি যে রোগীদেরকে আমরা এই আশ্বস্ত করি যে আমরা সার্জনরাও যখন কোনো রোগীকে অপারেশন করি, আমাদের কাছে ওই মোমেন্টে ওই রোগীটাই হচ্ছে সবচেয়ে বড় অপারেশন। অবশ্যই এতে যেটা হয়, আমরা তাদের প্রতি 100% কমিটমেন্ট, 100% কনসেন্ট্রেশন এবং পুরো প্রিপারেশনটা নিয়ে আমরা অপারেশনটা করি। জি, নিশ্চয়ই। আমরা অনেক সময় এরকম বলতে শুনেছি বা রোগীদের কাছে এরকম শোনা যায় যে যিনি খুব বেশি অবেস বা যার ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে আপনারা বলে থাকেন যে ওজন কমিয়ে তারপরে হার্নিয়া অপারেশন করানো ভালো। এই পিছনের যুক্তিটা বা কি উপকারিতা আছে এর মধ্যে একটু যদি বুঝিয়ে বলেন। জি, থ্যাংক ইউ। অবশ্যই উপকারিতা আছে। যে কোনো ওবিস বা ওভারওয়েট যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে হার্নিয়া অপারেশন ইটসেলফ, আরেকটা হচ্ছে অ্যানেস্থেশিয়া। যে কোনো একটা ওবিসিটি, যেটা বলছিলেন যে হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো ওবিসিটি বা অনেক বেশি স্থূলকায় মানুষ কিন্তু একটা কোমরবিড ডিজিজের মধ্যে পড়ে। সুতরাং অ্যানেস্থেশিয়ার কিছু হ্যাজার্ড থাকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা যে ওবিস পেশেন্টদের যখন অপারেশন করি,
তখন ল্যাপারোস্কোপি করি বা ওপেন করি, যে স্ট্রেংথ আমরা মাসেলের মাংসপেশির যে স্ট্রেংথের উপর রিপেয়ারটা হয়, যে মাংসপেশির উইকনেস থাকে, যাদের মানে মাস্কুলার না বডি বা ফ্যাট অনেক বেশি, দেখা যায় মাসেলের লেয়ারে লেয়ারে সব ফ্যাট থাকে। সুতরাং আশেপাশের মাংসপেশির যদি শক্তিটা সেভাবে ভালোভাবে না থাকে, সেই ক্ষেত্রে হার্নিয়া রিকারেন্সের চান্স বেশি থাকে। বা রিকারেন্স মানে আমি বলতে চাচ্ছি যে হার্নিয়াটা অপারেশন করলো, মেশ বসালো বা সেলাই দিয়ে করা হলো, কিন্তু দেখা গেল যে এটা আবার আরেক জায়গায় উইক হয়ে গেল, সেদিক দিয়ে এটা আবার হতে পারে। যে কারণে আমরা খুবই এমফাসিস দেই যে যদি ওভারওয়েট কেউ থাকে, ওজনটা কমিয়ে আসতে এবং এক্সারসাইজ করে মাসেল স্ট্রেংথ বা মাংসপেশির শক্তি যত ভালো থাকবে, ফাইবারের স্ট্রেংথ, এটার আউটকামটা তত ভালো হবে। অপারেশনের আউটকাম বা ফলাফলটা ভালো, রোগী ভালো পাবেন। সেটা আরেকটি বিষয় আলোচনায় আনতে চাইছিলাম, যেহেতু আমরা অনেক দিন কোভিডের একটি সমস্যায় রয়েছি পুরো দেশব্যাপী বা সারা পৃথিবীব্যাপী, কিন্তু মানুষের এই সমস্যাগুলো তো হচ্ছে এবং অপারেশনও আমরা জানি নিয়মিতই হচ্ছে। এই বিষয়ে একটু যারা এই সমস্যাটিতে ভুগছেন তাদের উদ্দেশ্যে স্যার আপনি কিছু বলবেন? এই ব্যাপারটা বলার আগে আমি একটু অধ্যাপক সালমার সাথে একটা যোগ করি। সেটা হলো যে ওই যে চর্বি বললেন, আপনারা শুনে থাকবেন যে অনেক রোগী কিন্তু অপারেশনের আগে বলে যে শুনেছি হার্নিয়া বারবার করতে হয়, একবার হলে আবার হয়। এই ধরনের রোগীদের কিন্তু একবার হলে আবার হয়। আচ্ছা, যারা স্মোকিং মানে বলার পরেও কন্ট্রোল করতে পারেন না, যারা এই স্থূলকায় কিন্তু শরীর ওজন নিয়ন্ত্রণ করে আসতে পারেন নাই, যারা ডায়াবেটিসটা কন্ট্রোল করে আসতে পারেননি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই যে সেকেন্ড টাইম বা রিকারেন্স হওয়ার চান্স বেশি থাকে, অপারেশনটা হয়। এবং বুঝতেই পারছেন একটা দুর্বল জায়গায় যখন আমি একটা নেট বসাবো, সেই নেটটা যদি ফেল করে, ওই দুর্বল জায়গায় দ্বিতীয় নেটটা ওটাও তো ফেল করার সম্ভাবনা অনেক বেশি। নিশ্চয়ই। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসার জায়গায় আমাদের এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে আমরা যেটা পড়েছি, হ্যাঁ আমরা কিছুদিন অবশ্যই আসলে হার্নিয়া রোগীদেরকে অপারেশন বন্ধ রাখতে বলেছিলাম। কোন অপারেশনগুলো? যে হার্নিয়াগুলো খুব একটা সমস্যা করছে না, তার দৈনন্দিন জীবনযাপনে তেমন কোনো হ্যাম্পার করছে না। তাছাড়াও করোনার যে আমাদের যে প্যান্ডেমিক পিরিয়ড, আপনারা জানেন যে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস তো আমাদের প্রায় সবাই বাসায় বসেছিলেন। যারা বাসায় বসে থাকেন তাদের কিন্তু হার্নিয়াজনিত কমপ্লিকেশন একটু কম হওয়ার সম্ভাবনা। তো আমরা তাদেরকে আসলে বাসাতেই ওভার টেলিফোন বা যেটাকে আমরা বলি টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু কনসালটেশন দিয়েছি, এবং তার ভিতরে বিরাট একটা অংশ কিন্তু এই হার্নিয়া রোগী ছিল। এর পরবর্তীতে যখন কিছুটা আমাদের পরিস্থিতি উন্নত হলো, আমরাও কিছুটা জানতে পারলাম এই যে করোনা পেশেন্টকে কী করে ডিল করব, কিছু ব্যবস্থা নেওয়া হলো হসপিটালগুলো থেকে, তখন কিন্তু আমরা কিছু কিছু হার্নিয়া অপারেশন শুরু করেছি। এর ভিতরে একটা গ্রুপের হার্নিয়া যাদের ওই যে বলেছি আমরা কমপ্লিকেশন, অর্থাৎ আটকিয়ে গেছে আর ঢুকছে না, অথবা যেটা খাদ্যনালী পচে গেছে, ওদের যে জরুরি অপারেশনগুলো সেটা কিন্তু সব সরকারি হাসপাতালে আমরা সবসময় করে আসছি। এটা কিন্তু করোনার জন্য কখনো বন্ধ রাখি নাই। সাধারণভাবে যারা আমাদের টেলিফোনে কনসালটেশন নিয়েছিলেন করোনার সময় যে আমার হার্নিয়া আছে আমি কি করব, তাদেরকে আমরা বলেছি একটু সাবধানে থাকেন, করোনাটা কেটে যাক তারপরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করোনা কাটে নাই, কিন্তু মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা তো অনেক বেড়ে গেছে। এখন কিন্তু হার্নিয়া রোগীরা আসছে, কাজে আমরা নিয়মিত অপারেশন হচ্ছে। এবং এখন এই নভেম্বর মাসে এসে আমরা বলতে পারি যে হার্নিয়ার অপারেশনগুলো বেসরকারি পর্যায়ে বলেন, সরকারি পর্যায়ে বলেন, আবার পূর্বাবস্থায় কিন্তু মোটামুটি চালু হয়ে গেছে। জি, এখন পুরোদমে অপারেশন হচ্ছে এবং যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা জানি যে অপারেশন পরবর্তী কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যাতে তিনি সেই অপারেশনের পুরো ফলাফলটি উপভোগ করতে পারেন। এই বিষয়ে কিছু বলবেন ম্যাডাম? জি, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। এবং রোগীদেরকে আমরা এরকমও বলি, যদি আপনি রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, আমরা যেগুলো বলছিলাম যে যদি সে ওয়েট লিফটিং করে, যে ভারী কাজ করেন, অথবা হাঁপানি আছে, অথবা কোষ্ঠকাঠিন্য আছে, তাদেরকে ওই ফ্যাক্টরগুলি কিন্তু অপারেশনের আগেই সলভ করতে হবে। তা না হলে কিন্তু হার্নিয়া অপারেশনের 2টা কমপ্লিকেশন আমি খুব জোর দিয়ে বলবো। একটা হচ্ছে ইমিডিয়েট, যেটা বিশেষ করে কেটে যদি আগের নিয়মে করা হয় তাহলে এটা হচ্ছে ইনফেকশন। আর লং টার্ম যেটা আউটকাম, যেটা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা আবার হওয়ার সম্ভাবনা। এবং প্রফেসর জামাল যেটা বলছিলেন যে একটা হার্নিয়া অপারেশনের পরে যদি আবার হয়, সেই হার্নিয়া অপারেশন করলে কিন্তু রিকারেন্সের চান্স একদম বাড়তেই থাকে। যত বেশিবার রিপেয়ার হবে তত বেশি চান্স অফ রিকারেন্স। সেই কারণে অবশ্যই জটিলতা মানে এটা আবার হবে, তাহলে অপারেশনটা তো প্রথম অপারেশনটা করে কোনো লাভ হলো না। এই জন্য রোগীদেরকে আমরা যেটা বলি যে অপারেশন পরবর্তী যতটুকু সময় ওনাকে বিশ্রাম নিতে বলা হবে উনি অবশ্যই সেটা নিতে হবে।
এবং যেমন আমরা খুব আর্লি বাসায় ছেড়ে দিচ্ছি বা হাসপাতালেও, যে অনেক লোকজন আমাদের কালচারালি একটা আছে যে সবাই মিলে এসে দেখতে অপারেশন হয়েছে, যত কম অ্যাটেন্ডেন্ট আনা যায় সো দ্যাট ইনফেকশনের চান্সটা কম হবে। এবং তার যদি হাঁপানি থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, অবশ্যই এটা চিকিৎসা করে ফেলতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। এমন হলো না যে আমার অপারেশন হয়ে গেছে এখন আবার আগের মতো, অপারেশনের আগে কষা পায়খানা ছিল না এখন আবার হতে পারবে, বিষয়টা তা না। এটা লাইফ লং তার এগুলি মেনটেন করতে হবে, যেন যে কারণে হার্নিয়াটা হয়েছিল সম্ভবত যে কারণে, সেই কারণগুলো যেন তার না থাকে। পর্যাপ্ত বিশ্রাম, ভারী কাজ না করা, শ্বাসের রোগ কন্ট্রোল করে রাখা, কোষ্ঠকাঠিন্য না হওয়া, এগুলি খুব ইম্পর্ট্যান্ট। অপারেশন পরবর্তী নিয়মগুলো মেনে চলা, অপারেশন পরবর্তী নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং সেটা লাইফ লং মেনে চলতে হবে, যেটি আপনি তা না উল্লেখ হলে করেছেন। কিন্তু যে কোনো সময় রিকারেন্সটা হতে পারে, এটা আবার হতে পারে। আমরা যেহেতু আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পেয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তারপরেও যারা হার্নিয়ায় আক্রান্ত রয়েছেন বা যাদের অপারেশন প্রয়োজন রয়েছে, এবং আমরা শুনেছি ট্র্যাডিশনাল পদ্ধতির পাশাপাশি এখন অ্যাডভান্সড পদ্ধতিতে আপনারা খুব আধুনিক পদ্ধতিতে কম সময়ের মধ্যে অপারেশন করে রোগীদেরকে ছেড়ে দিচ্ছেন, সেই সব রোগীদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কিনা স্যার? রোগীদের উদ্দেশ্যে বলার একটাই কথা, সেটা হচ্ছে যে হার্নিয়ার রোগটা এমন একটা রোগ যে এটা যখন প্রথম আমরা রোগ নির্ণয়টা করে ফেলি বা রোগী নিজেও নির্ণয় করে ফেলে, তখন কিন্তু সে রোগের যে অন্যান্য লক্ষণগুলো কিন্তু অনুপস্থিত থাকে। কিন্তু প্রবলেমটা হলো যখন লক্ষণটা দেখা দেয় রোগীর, তখন এত তীব্রভাবে দেখা দেয়, এত জরুরিভাবে দেখা দেয় যে তখন কিন্তু তাকে ওই সময়টা দেওয়া হয় না যে অপারেশনের পরিবর্তন, মানে আগে যেটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার, তখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে অপারেশন না করার আগ পর্যন্ত সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে, যেতে হ্যাম্পার হচ্ছে না, কাজে সে প্রয়োজনও বোধ করছে না। কিন্তু যখন ওই জরুরি অবস্থাটা হাজির হয়, তখন হয়তো সে অর্থনৈতিকভাবে প্রস্তুত না, মানসিকভাবে প্রস্তুত না, অথবা এমন একটা জব করেন যে তার ছুটি নেওয়াটাও দরকার, সেটাও নিতে পারছেন না, তখন সেটা লাইফ সেভিং হয়ে যায়। তো মাঝখানে যেটা আমি বলি যে সেটা হচ্ছে যে ওই লাইফ সেভিংয়ের যাতে যাওয়ার আগেই সুবিধা মতো সময়ে, আপনার একটা সুন্দর সময়ে আপনি অপারেশনটা করে নেন, সেটাই সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ। ওই টেনশন নিয়ে আপনার প্রতিদিন কাটানোর চেয়ে আপনি এটা অপারেশনটা করে নেন, আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন। আর এই অপারেশনগুলো যদি খুব ভালোভাবে সুন্দরভাবে করা যায়, মানে ভালো সার্জন যদি অপারেশনটা করা যায়, ওভারঅল আমরা বলি যে কমপ্লিকেশন রেট যদি বলি সারা পৃথিবীতেই 0.2 থেকে 2%। 0.2 থেকে 2% মানে হচ্ছে যে যদি আমরা হাইয়েস্ট ধরি 2%, তার মানে 100 জনের জন্য মধ্যে মাত্র 2 জনের কমপ্লিকেশন হয়। আর যদি খুব স্পেশালাইজড হয় 0.2%, মানে 1000 জনের ভিতরে 2 জন। তার মানে কমপ্লিকেশনগুলো খুব আসলে কিন্তু অতটা তীব্র না। এর ছাড়া যে কমপ্লিকেশন কথাগুলো অধ্যাপক সালমা সুলতানা বললেন, এই কমপ্লিকেশন যদি হয়েও যায়, এটা কিন্তু জীবনহানিকর কোনো কমপ্লিকেশন না। অর্থাৎ হার্নিয়া সার্জারির যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনগুলো অন্য অনেক সার্জারির কমপ্লিকেশনের মতো খুব মারাত্মক রকম না। শুধু রোগীর একটু কষ্টটা হবে যে আরেকটা হয়তো অপারেশনে তার এক্সপোজ হতে হবে, কিছুদিন হসপিটালাইজ বেশি থাকতে হবে, এই ব্যাপারগুলো জীবনহানিকর কোনো কমপ্লিকেশন না। কাজে আমি বলবো রোগীদের উদ্দেশ্যে যে আপনাদের যাদেরই হার্নিয়া হয়েছে, দ্রুত একজন শল্য চিকিৎসকের পরামর্শ নেন। আমি শুধু চিকিৎসকের বলবো না, যদি আপনারা নিজেরাই জানেন যেটা সার্জারি অপারেশন করতে হবে, সার্জারি বিশেষজ্ঞের শল্য পরামর্শ চিকিৎসক ইভালুয়েট করে আপনাকে চমৎকার একটা প্ল্যান বলে দেবেন যে এই সময় আপনি অপারেশনটা করে নেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। হার্নিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। নিশ্চয়ই যারা এই রোগে আক্রান্ত রয়েছেন তারা অবশ্যই সচেতন হবেন এবং অপারেশন করার পরবর্তী সময়েও সারা জীবন তারা সচেতন থাকবেন যাতে পুনরায় হার্নিয়া তারা আক্রান্ত না হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে মেডট্রনিক এবং আরটিপিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, মেডট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আজকে আমরা হার্নিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করেছি। আমরা জানি যে হার্নিয়া হলে অপারেশন একমাত্র চিকিৎসা পদ্ধতি। অন্যান্য যে সকল চিকিৎসার কথা আমরা শুনি বা ঔষধ খেয়ে ভালো হয়ে যাবে এরকম কথা যদিও আমরা শুনে থাকি, তারপরেও আসলে অপারেশন ছাড়া এই রোগের অন্য কোনো চিকিৎসা নেই। এবং যদি আমরা অপারেশন পরবর্তী সময়ে যে সকল নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলো সারা জীবন মেনে চলতে পারি, তাহলে দ্বিতীয়বার হার্নিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনাও নেই। দর্শক, এই গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে পেয়েছি এবং আমরা জানি যারা হার্নিয়ায় ভুগছেন তারা সকলেই এই তথ্যগুলো মনে রাখবেন এবং অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।